আসসালামু আলাইকুম, সবাইকে নতুন ক্লাসে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের 13 নম্বর অধ্যায়ের দুইটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব এবং এটা আমাদের লেকচার নাম্বার 1। এখানে আমরা খুবই দুইটা ইম্পর্টেন্ট এবং বেসিক টপিক সম্পর্কে আলোচনা করব। হয়তো এগুলো পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট এগুলো আমাদের কনসেপচুয়াল মিনিংয়ের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং পুরো অধ্যায়টা পড়তে হলে আমাদের এগুলো জানতে হবে। এর মধ্যে প্রথম টপিকটার নাম হলো আমাদের স্ট্রাকচার অফ নিউক্লিয়াস, এটা আমরা মোটামুটি সবাই অলরেডি জানি। আরেকটা হলো আমাদের প্রোটন নিউট্রন থিওরি এবং রেডিও অ্যাক্টিভিটি। প্রোটন নিউট্রন থিওরি কথাটা আমাদের নতুন লাগতে পারে আমাদের জন্য, বাট এই জিনিসটা আসলে আমাদের বইতে পুরোপুরি উল্লেখ না থাকলেও এটা কনসেপ্ট কিন্তু পুরোপুরি উল্লেখ আছে এবং খ নাম্বার এটা সহজেই আসতে পারে। তো আমরা এটা ডিটেলস ভাঙবো এবং কিভাবে আমাদের এটা পড়তে হবে সেটা আমরা জানার চেষ্টা করবো। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম যেই পড়াটা আমরা পড়বো সেটা হলো স্ট্রাকচার অফ অ্যাটম। আমরা পরমাণু গঠন সম্পর্কে জানবো এবং পরমাণু গঠন সম্পর্কে আসলে নতুন করে কিছু বলার নাই। তোমরা কেমিস্ট্রির 2 নম্বর অধ্যায় অলরেডি জেনেছো, 2-3 নম্বর অধ্যায় তোমরা জেনেছো যে বোর পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল, থমসন পরমাণু মডেল। তোমরা অনেকগুলো পরমাণু মডেল সম্পর্কে জানছো এবং সামনে আরও জানবা। তো আমরা সেই প্রত্যেকটা মডেলের মধ্যেই আমরা শেষ পর্যন্ত যে সিদ্ধান্তে আমরা আসলাম, সেই সিদ্ধান্তটা আসলে কি ছিল? সেই সিদ্ধান্তটা ছিল যে পরমাণু 3টা মৌলিক কণিকা দ্বারা গঠিত। সেই মৌলিক কণিকাগুলোর মধ্যে প্রথমটা হলো ইলেকট্রন, পরে হলো প্রোটন, তারপর হলো নিউট্রন। তাহলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, আমরা এই তিনটা জিনিসের সমন্বয়, 3টা মৌলিক পদার্থের সমন্বয়ে আমাদের কিন্তু পরমাণুটা গঠিত হচ্ছে। এবং এর মধ্যে আমরা সবাই জানি যে নিউক্লিয়াসের মধ্যে থাকে হলো প্রোটন এবং নিউট্রন, এবং আমাদের ইলেকট্রন থাকে আমাদের কিসের মধ্যে? শেলে অথবা এনার্জি শেল বা আমরা বলি উপ শক্তি স্তরগুলোর মধ্যে আমাদের ইলেকট্রনগুলো থাকে। আমি পাশে চিত্র দেখতে পাচ্ছি আমরা নিয়নের, আমরা এখানে আমি অরবিটাল ডায়াগ্রামটা এখানে এঁকেছি যে নিয়ন, তার মাঝখানে তার নিউক্লিয়াস এবং তার চারপাশে অরবিটাল শেলগুলো আছে। এবং অরবিটাল শেলের মধ্যে কিন্তু এই যে কস আকৃতি দেখতে পাচ্ছি আমরা, এগুলোকে আমরা ইলেকট্রন দ্বারা প্রকাশ করেছি। এবং নিয়নের মধ্যে কিন্তু প্রোটন রয়েছে, তার 10টা প্রোটন রয়েছে এবং নিউট্রন রয়েছে। তাহলে এখন আমরা যদি চিন্তা করি, তাহলে ইলেকট্রনের কিছু বৈশিষ্ট্য এখানে লেখা আছে যেগুলো আমাদের মোটামুটি আমরা সবাই মোটামুটি জানি, তো ওভারঅল কম বেশি। তো সেগুলো আমরা আশা করি পারবো। যেমন ইলেকট্রনটা ঋণাত্মক আধানযুক্ত হয় এবং নিউক্লিয়াস চারপাশে অকক্ষপথে ঘুরতে পারে সেটা, এবং ভর খুবই কম। এবং ভর খুবই কম, কেমন ভর এটা আমরা সবাই মোটামুটি জানি। ইলেকট্রনের ভরটা আমরা সবারই মুখস্থ রাখা লাগবে। তাই আমাদের কত হয়? এই ভরটা আমাদের কি হবে বলো? এই ভরটা হবে আমাদের এম অফ ই, মানে ইলেকট্রনের যে ভর সেটা হবে 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি। এটা লেখা ছিল না, আমি একটু লিখে দিলাম তোমাদেরকে। তাহলে এই যে ইলেকট্রনের ভর হলো 9.1 ইন্টু 10⁻31 কেজি, খুবই 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 কম। তার মানে অনেক অনেক বেশি কম। -31, তার মানে 0 পরে প্রায় 31টার উপরে শূন্য আছে। তো এখন আমরা দেখলাম ইলেকট্রনের বৈশিষ্ট্য, সে নিউক্লিয়াস চারদিকে সে ঘুরতে পারে এবং সে ঋণাত্মক আধানযুক্ত। এবং আমরা জানি পরবর্তীতে প্রোটন থাকে নিউক্লিয়াসের মধ্যে, এবং প্রোটনটা হয় কি? ধনাত্মক আধানযুক্ত। একটা নিউট্রাল অ্যাটমের মধ্যে, মানে এখানে নিয়নটা আছে, সেই নিয়নটার মধ্যে যে পরিমাণ প্রোটন থাকবে ঠিক সেই পরিমাণ ইলেকট্রনই কিন্তু থাকবে। এই জন্যই কিন্তু আমরা বলি, রাদারফোর্ড বলে আসছে যে স্বাভাবিক অবস্থায় সকল পরমাণুর নিরপেক্ষ, কারণ তাদের মধ্যে যেই পরিমাণ সংখ্যক প্রোটন থাকে ঠিক সমসংখ্যক পরিমাণ ইলেকট্রন কিন্তু থাকে। এবং আমরা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো প্রোটনের যে ভরটা, সেই প্রোটনের ভরটা মনে রাখতে হবে যে প্রোটনের ভরটা হলো 1.673 ইন্টু 10⁻27 কেজি। এটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। এবার নিউট্রনের যে ভরটা, নিউট্রনের কিন্তু কোনো আধান নেই। আমরা একটা জিনিস খেয়াল করতে পারি যে ইলেকট্রনের আধান কিন্তু ঋণাত্মক এবং প্রোটনের আধান কিন্তু ধনাত্মক, এবং ধনাত্মক +1 বলি, আর ইলেকট্রনটার ক্ষেত্রে আমরা -1 বলি। আমার ইলেকট্রনকে আমরা -1 দ্বারা প্রকাশ করতে পারি ই মাইনাস, আর প্রোটনকে আমরা প্রকাশ করতে পারি পি প্লাস দিয়ে। তো মোটামুটি এইভাবে প্রকাশ করতে পারি যে প্রোটনের চার্জ পজিটিভ, এই জন্য আমরা এটাকে এইভাবে বললাম। কিন্তু নিউট্রনে কিন্তু কোনো চার্জ নাই, এই জন্য নিউট্রনকে আমরা শুধুমাত্র এইভাবে প্রকাশ করতে পারি। এবং এটা নিউক্লিয়াসের মধ্যে থাকে এবং এর ভর পায় কি 1.675। একটু নজর করে দেখি যে প্রোটন এবং নিউট্রনের ভর কিন্তু খুবই কাছাকাছি। এর মধ্যে নিউট্রনের ভর সামান্য একটু বেশি, 1.673 আর 1.675, তো সামান্য পরিমাণ নিউট্রনের কিন্তু বেশি। কিন্তু আমরা যদি ইলেকট্রনের সাথে তাদের তুলনা করি, যে ইলেকট্রনের ভর কিন্তু আজকে অনেক কম তাদের থেকে, প্রায় 1800 গুণ কম, কারণ তাদের মধ্যে এই প্রোটন এবং নিউট্রনের মধ্যে কিন্তু 10⁻27 আছে, আর আমাদের ইলেকট্রনের মধ্যে কিন্তু 10⁻31 আছে। তারপর আমরা বলতে পারি যে প্রোটন এবং নিউট্রনের ভর কিন্তু ইলেকট্রনের ভর থেকে অনেক অনেক গুণ বেশি। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যে ধর্মগুলো কিরকম। এখন অনেকে প্রশ্ন করতেই পারো যে ভাইয়া ইলেকট্রনের চার্জ কেন নেগেটিভ -1, প্রোটনের চার্জ কেন পজিটিভ হন, কে এগুলো নির্ধারণ করছে, এগুলো কি মন করা জিনিস কিনা, বা নিউট্রনের চার্জ নাই কিনা, কেন নাই, এগুলো অনেকে প্রশ্ন করতেই পারে। স্বাভাবিক, প্রশ্ন আসাটাই স্বাভাবিক।
এগুলো আসলে এখানে আমি বলবো না, বাট এগুলো তোমরা একটু জেনে রাখো, তোমরা হয়তো অন্য কোথাও পেয়ে যাবে, বা আমি নিজেই হয়তো অন্য কোনো সময় এটা আমি অ্যাড করে দিব, অন্য কোনো প্লে লিস্টে আমি এটা অ্যাড করবো। সেটা হলো যে কেন প্রোটনের চার্জটা পজিটিভ এবং ইলেকট্রনের চার্জটা নেগেটিভ, যেটা এটা এক্সেপ্ট মানে এটা একটু অ্যাডিশনাল পড়া আর কি। যে আমরা জানি যে যদিও যে প্রোটন যেটা, প্রোটনটা পজিটিভ, নিউট্রনটা আমাদের চার্জ নাই, মানে প্রোটনের চার্জটা দুইটা কিন্তু নিউক্লিয়াসের মধ্যে আছে, বাট একটার চার্জ হলো +1, আরেকটা কিন্তু কোনো পরিমাণ চার্জই নাই। তাহলে কেন এটা হচ্ছে? আসলে প্রোটন এবং নিউট্রনকে তুমি ভাঙলেও তুমি কিছু ধরনের কণিকা তুমি পাবা, সেগুলোকে আমরা বলে থাকি কোয়ার্ক, এবং সেই কোয়ার্কগুলার সমন্বয়ে আমাদের কিন্তু প্রোটনের চার্জটা পজিটিভ হয়, এবং এই কোয়ার্কের সমন্বয়ে নিউট্রনের চার্জটা শূন্য হয়। তো এগুলো ডিটেলস পড়াশোনা আসলে, আমরা এগুলো অন্য কোনো লেকচারে আশা করি ইনশাল্লাহ কভার করবো। এবার আমরা সামনের লেকচারে যাই। আমি একটু আগে খেয়াল করলাম সামনের লেকচারটার মধ্যে আমাদের আছে যে সমস্ত ভর, আমাদের একটা কমন প্রশ্ন রাদারফোর্ডও বলছিল যে পরমাণুটা হালকা, এবং পরমাণু হালকা, যে কোনো পরমাণুই হালকা এবং অনেক বেশি হালকা, কিন্তু একটা পরমাণু ভর তো আছে, হালকা মানে তো এমন না যে তার ভর নেই, এবং ওই পরমাণু যতটুকু ভরই থাকুক না কেন সেটা সমস্তই মানে প্রায় সমস্তই পুঞ্জীভূত থাকে আমাদের নিউক্লিয়াসের মধ্যে। কেন এটা নিউক্লিয়াসের মধ্যে থাকে? কারণ আমাদের নিউক্লিয়াসের মধ্যেই কিন্তু আমাদের কে আছে, নিউক্লিয়াসের মধ্যেই কিন্তু আমাদের প্রোটন এবং নিউট্রন আছে, নিউক্লিয়াসের মধ্যেই কিন্তু আমাদের প্রোটন এবং নিউট্রন আছে। আমি একটু সুন্দর করে আঁকি জিনিসটাকে, আমাদের নিউক্লিয়াসের মধ্যে কিন্তু প্রোটন, আমরা একটু আগে দেখে আসলাম কি, আমরা একটু আগে দেখে আসলাম যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন নিউট্রন থাকলে এবং প্রোটন নিউট্রনের ভরই কিন্তু ইলেকট্রনের ভর থেকে অনেক অনেক বেশি। তাহলে আমরা কি বলতে পারি না যে নিউক্লিয়াসের মধ্যে যেহেতু প্রোটন থাকে আর নিউট্রন থাকে, আর বাইরে যেহেতু ইলেকট্রন থাকে, ইলেকট্রনের ভর তো অনেক অনেক কম, ইলেকট্রনের ভর তো আমাদের অনেক অনেক কম, আমাদের কার থেকে, আমাদের প্রোটন প্রোটন আর হলো এম.পি আর এম.এন নিউট্রনের ভর থেকে। তারপর আমরা বলতে পারি না যেহেতু নিউক্লিয়াসের মধ্যেই প্রোটন এবং নিউট্রন থাকে এবং তার ভর ইলেকট্রনের ভর থেকে অনেক অনেক বেশি, তার মানে পরমাণু সমস্ত ভরই কেন্দ্রে অনুভূত হবে বা কেন্দ্রে পুঞ্জীভূত থাকবে। তো এইটাই এখানে বলা হয়েছে যে সমস্ত ভর কেন কেন্দ্রে থাকে, ইলেকট্রনের ভর খুবই কম, 9.111 কেজি, এবং তার তুলনামূলক প্রোটন এবং নিউট্রনের ভর থেকে প্রায় 1800 গুণ বেশি। এটা একটু মনে রাখবে তোমরা, এটা খুব ইম্পর্টেন্ট, আমাদের বইগুলোতে দেখবা আছে 1800 গুণ বেশি, এবং 1800 গুণ কম আর কি, ইলেকট্রনের ভরটা কম আর প্রোটন এবং নিউট্রনের ভরটা বেশি। তো এই জন্যই প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়াসে থাকে, এবং এই জন্যই পরমাণুর মোট ভরের প্রায় 99% কিন্তু আমাদের অবস্থান করে কোথায়, অবস্থান করে আমাদের নিউক্লিয়াসের মধ্যে। ঠিক আছে, এবার আসো আমরা বোঝার চেষ্টা করি যে পরমাণুর সমস্ত ভর, হ্যাঁ এটা ঠিক আছে, সমস্যা নেই, সরি ডিস্টার্ব। এবার দেখো আমাদের সামনে আমরা যাই, দেখো এটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে এখানে আসলে আমরা কি বুঝতেছি, আমরা একটু বেসিকটা পড়ি যে প্রোটন নিউট্রন থিওরি বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি। দেখো প্রোটন নিউট্রন থিওরি বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি, এটা আমরা একটু আলোচনা করার চেষ্টা করি, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের বোঝার জন্য। ঠিক আছে, যে প্রোটন নিউট্রন থিওরি আসলে কি মেন করতেছে। তোমাদের আসলে কতগুলো প্রশ্ন আমি তোমাকে জিজ্ঞেস করি, তোমাদের যদি আমি আজকে জিজ্ঞেস করি যে বলো তো, তোমাদেরকে জিজ্ঞেস করি এই যে একটা নিউক্লিয়াস আমি এখানে আঁকলাম, নিউক্লিয়াস কিন্তু বাইরের শেলটা আমি এখানে আঁকতেছি না, নিউক্লিয়াস আমি এখানে আঁকতেছি। তাহলে এই যে নিউক্লিয়াসটা আমি এখানে আঁকলাম, সেই নিউক্লিয়াসের মধ্যে কি আছে, প্রোটন এবং নিউট্রন আছে। তো আমি এখানে আঁকি যে নিউক্লিয়াসের মধ্যে কি আছে, প্রোটন আছে। তা আমি ধরলাম যে অনেকগুলো প্রোটন এখানে আছে, প্রোটন আছে, প্রোটন আছে। এখন নিউট্রনের কোনো চার্জ নেই, তো নিউট্রনের তো কোনো চার্জ নেই, এই জন্য নিউট্রনটা আমি এখানে আঁকতেছি না। যদি নিউট্রনের কোনো চার্জ নেই তার মানে তার তো কোনো ইফেক্ট থাকতে পারে না। এখন আমরা জানি যে সমধর্মী চার্জ পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। তো এটা কিন্তু পরস্পর সমধর্মী চার্জ না, এই পাশাপাশি যেগুলো আছে, বা এইটা এইটা মানে এইটা এইটা, বা এইটা এইটা, এইটা এইটা, এইটা এইটা, মানে একে অপরকে তো বিকর্ষণ করবে, তাই তো। সমধর্মী চার্জ পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে বা রিপালশন করবে, বিকর্ষণ করবে বা রিপালশন করবে। তাহলে রিপালশন যদি করেই, তাহলে তারা পরস্পর থেকে মানে দূরে থাকতে চাইবে, যে তারা পরস্পরকে ধাক্কা দিবে, যে ওকে ধাক্কা দিচ্ছে, ওকে ধাক্কা দিচ্ছে, ওকে ধাক্কা দিচ্ছে, ওকে ধাক্কা দিচ্ছে, আবার এও কিন্তু একে ধাক্কা দিচ্ছে, এ ওকে ধাক্কা দিচ্ছে, মানে এরা কখনোই কাছাকাছি আসতে চাইবে না। তাহলে যেহেতু তাদের মধ্যে একটা আনস্টেবল অবস্থা সৃষ্টি হওয়া উচিত না, এটা কি আনস্টেবল হওয়া উচিত না, আনস্টেবল মানে অস্থিতিশীল একটা অবস্থা হওয়া উচিত না, হ্যাঁ উচিত। কিন্তু অস্থিতিশীল অবস্থা হওয়া সত্ত্বেও তারা কেন ভাঙে না, মানে এই নিউক্লিয়াসটা কেন ভেঙে যায় না? কারণ তাদের মধ্যে তো অনেক বেশি রিপালসিভ ফোর্স ক্রিয়েট হচ্ছে, বিকর্ষণ বল ক্রিয়েট হচ্ছে। তবে বিকর্ষণ বল ক্রিয়েট হওয়া সত্ত্বেও কেন এটা ভাঙতেছে না, এটার কারণটা আসলে ব্যাখ্যা করতে হবে আমাদের প্রোটন নিউট্রন থিওরি দিয়ে। কারণ কি, এটার প্রথম যে লজিক্যাল অ্যান্সারটা সেটা হলো যে আমাদের নিউক্লিয়াসের মধ্যে প্রোটন যেগুলো আছে, দেখো খেয়াল করো কি বলতেছি, এই যে প্রোটন আমি এখানে একটা আঁকলাম, এই যে প্রোটন আমি এখানে একটা আঁকলাম, এখানে আমি আরেকটা প্রোটন আঁকলাম, তিনটা প্রোটন মোটামুটি আমি এখানে আঁকলাম বোঝার জন্য। এবং দেখো আমি এর মাঝখানে নিউট্রনগুলো আঁকলাম, এই যে একটা নিউট্রন আঁকলাম, এখানে আমি একটা নিউট্রন আঁকলাম। তাহলে এই দেখো দুইটা প্রোটনের মাঝখানে একটা করে নিউট্রন, দুইটা প্রোটনের মাঝখানে একটা করে নিউট্রন। তো দুইটা প্রোটনের মাঝখানে একটা করে নিউট্রন বসে, দুইটা প্রোটনের মাঝখানে একটা করে নিউট্রন বসে এই যে প্রোটন নিউট্রন সজ্জা তৈরি করলো, কি বললাম এটাকে আমি, প্রোটন নিউট্রন সজ্জা।
প্রোটন নিউট্রন সজ্জা তৈরি করলো। কি তৈরি করলো? প্রোটন নিউট্রন সজ্জা, প্রোটন নিউট্রন সজ্জা তৈরি করলো। এই যে প্রোটন নিউট্রন সজ্জা তৈরি করলো, এই প্রোটন নিউট্রন সজ্জা তৈরি করার কারণে লাভটা কি হইলো? লাভটা হইলো যে আগে কাছাকাছি দুটা প্রোটন যে পরিমাণে রিপালশন দেখাইতো বা বিকর্ষণ বল তারা ক্রিয়েট করতো, এখন দুজনের মাঝখানে আরেকটা বহিরাগত মানুষ আসার কারণে তাদের রিপালসিভ ফোর্সটা কিন্তু কমে যাবে তুলনামূলক। তার মানে এখন কিন্তু নিউক্লিয়াসটা আগের থেকে একটু বেশি স্টেবল মনে হচ্ছে। কারণ তুমি চিন্তা করো যে একজন লোক আছে, এই একজন লোককে আমি এভাবে চিন্তা করলাম, একজন লোক হলো এটা, আরেকজন লোককে আমি চিন্তা করলাম এইভাবে, আরেকজন লোক হলো তোমাকে বললাম এইটা। তাহলে এই লোক আমি যদি বলি এ লোক, এটা যদি আমি বি লোক বলি, তাদের মাঝখানে আমি বললাম যে আরেক ধরনের লোক আছে, তাহলে সেই লোকটা হলো আমাদের এইটা। আমি এটা একটু এইভাবে চেপটা করে দিলাম, ধরো যে এইটা। তাহলে আমি বললাম যে এই যে এ আর বি লোকের মাঝখানে তোমার নতুন এক ধরনের লোক, সেটা হলো যে সি একটা লোক আছে। তাহলে এই যে এ আর বি যদি ঝগড়া করতে থাকে এবং তারা ধরো মারামারি পর্যায়ে চলে গেছে এ আর বি লোক, তো তখন সি লোকটা তাদের মাঝে আসা পড়ছে, তাহলে কিন্তু তারা ঝগড়া করতে পারবে না, কারণ সি লোক তাদের মধ্যে বাধা হয়ে আসছে। তার মানে ওই কাহিনী এখানে হচ্ছে যে প্রোটন এবং প্রোটন পরস্পরকে যে পরিমাণ বলে বিকর্ষণ করতো, নিউট্রন আসার কারণে তারা কিন্তু আগের মতো বিকর্ষণ করতে পারতেছে না। এই জন্য কিন্তু নিউক্লিয়াসটা মোটামুটি স্টেবল হচ্ছে। ঠিক আছে, তো এইটা হলো মোটামুটি প্রোটন নিউট্রন থিওরির একটা কনসেপ্ট, যে তারা মিলে কি তৈরি করছে? প্রোটন নিউট্রন সজ্জা তৈরি করতেছে। এইটা একটা কারণ যে নিউক্লিয়াসগুলো স্টেবল হওয়ার। মানে আমরা যে নিউক্লিয়াসগুলো পড়াশোনা করি, যেমন আমরা অনেকগুলো নিউক্লিয়াসে পড়াশোনা করি, যেমন মানে নিয়ন, সোডিয়াম, পটাশিয়াম, তারপর তোমার দেখা গেছে যে আমাদের ধরো যে আর্গন, মানে ক্রিপ্টন, তারপর তোমার যা যা তুমি পড়বে আর কি, তোমার লেস দেন অ্যাটমিক নাম্বার 82 বলতে আমি অ্যাটমিক নাম্বার বলেছি, লেস দেন 82 অ্যাটমিক নাম্বার 82 আগ পর্যন্ত যে মলিকুলগুলো আছে, যে অণুগুলো বা যে পরমাণুগুলো আছে, সেই পরমাণুগুলো কিন্তু সবাই এই নিয়মটা মেনে চলবে, এবং এদের এই নিয়মটা যদি তুমি ব্যাখ্যা করতে পারবে যে তাদের এই নিউক্লিয়াসগুলো কেন স্টেবল। তোমার কখনো লক্ষ্য করছো কিনা দেখি না, জানি না, যে পর্যায় সারণীর 82 উপরে যে মৌলগুলো আছে, ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম, এগুলো কিন্তু তেজস্ক্রিয় মৌল। তো তেজস্ক্রিয়তা কেন দেখাচ্ছে 82 উপরে গেলেই, ঠিক আছে, এবং এগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করবো। তো 82 আগেগুলোর জন্য আমরা এই কেসগুলো বললাম, তাদের মধ্যে প্রোটন নিউট্রন সজ্জা তৈরি করছে। এটা একটা অ্যান্সার, একটা প্রসেসে আমরা অ্যান্সার দিলাম। আরেকটা প্রসেসে এটার অ্যান্সার দেওয়া যায়, শুধুমাত্র এই নিউট্রন মাঝখানে এসে বসে আছে বিধাই তারা যে ওই যথেষ্ট পরিমাণে রিপালসিভ ফোর্স কমায় ফেলতে পারছে, এরকম না। আরেকটা কারণ আমাদের এখানে আছে, সেই কারণটা আমি একটু আলোচনা করতে তোমাদের সামনে চাই। এই কারণটা একটু চিন্তা করো কিভাবে হইতেছে এখানে। তোমরা অবশ্যই বিজ্ঞানী আইনস্টাইনের নাম শুনেছো, এবং বিজ্ঞানী আইনস্টাইন বিখ্যাত কোন শক্তির কারণে? দেখো, এতটুকু তোমাদের জানা লাগবেই। আমি এখন যেটা পড়াবো সেটা তুমি জানতেও পারো, নাও জানতে পারো, বাট জানলে ভালো, মানে জানা উচিত আসলে। তো বিজ্ঞানী আইনস্টাইন বলতেছে E=mc²। এই সূত্র কি মিন করতেছে? ই হলো কি? ই হলো টোটাল এনার্জি। ই হলো কি? ই হলো টোটাল এনার্জি। ই হলো টোটাল এনার্জি। ই হলো টোটাল এনার্জি। আর এম হলো কি? মাস। এম হলো মাস। এটা যদিও আমাদের একটা আপেক্ষিক মাস, তারপর আমরা তোমাদের বোঝার জন্য শুধুমাত্র মাস বললাম। তার মানে তিনি কি বলছে? বিজ্ঞানী আইনস্টাইন আসলে কি বলছে? বিজ্ঞানী আইনস্টাইন বলছে যে ভরকে শক্তিতে রূপান্তর করা যায়। তোমাদের ডিটেলস পড়াচ্ছি না আমি এখানে, জাস্ট তোমাকে মিনিংটা বোঝাচ্ছি। হ্যাঁ, মিনিংটা একটু বুঝো। বিজ্ঞানী আইনস্টাইন যেটা বলছে সেটা হলো কি? ভরকে কি করা যায়? ভরকে শক্তিতে রূপান্তর করা যায়। ভরকে শক্তিতে রূপান্তর করা যায়। ভরকে শক্তিতে রূপান্তর করা যায়। তো এটা মানে আসলে কি? রূপান্তর করা যায়। দেখো, একটু বোঝানোর চেষ্টা করি। আমরা সবাই জানি যে সোডিয়াম যেটা আছে, সোডিয়ামের কিন্তু পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কিন্তু 11টা, এবং তার ভর সংখ্যা কত? ভর সংখ্যা হলো 23। তাহলে তাদের যদি আমি নিউট্রন সংখ্যা বলি, যে তার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কিন্তু 11, এবং ভর সংখ্যাকে আমরা এ দ্বারা প্রকাশ করি, সেটা যদি আমাদের হয় 23, তাহলে আমরা কিন্তু বলতেই পারি যে নিউট্রন সংখ্যা কত হবে? নিউট্রন সংখ্যা 23 - 11, তার মানে হবে আমাদের কত? 12। তার মানে আমাদের সোডিয়ামের কিন্তু সোডিয়ামের কিন্তু আমাদের কোর পার্টে, পরমাণুর কোর পার্ট বলতে আমি নিউক্লিয়াসকে বোঝাচ্ছি, সেই নিউক্লিয়াসে কিন্তু 12টা নিউট্রন এবং 11টা প্রোটন বিদ্যমান আছে। তাদের ভর সংখ্যা 23। দেখো, তার মানে আমি ভর সংখ্যা কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে তাদের ভর সংখ্যাটা মানে ভরের সাথে তুলনামূলকভাবে ভর সংখ্যা চিন্তা করা হয় অ্যাকচুয়ালি। তো ভর সংখ্যা 23। তার মানে সোডিয়ামের প্রকৃত ভর সংখ্যা 23, কিন্তু যখন মানে অ্যাকচুয়ালি মাপা হয় সোডিয়ামের ভর সংখ্যাটা, সেই ক্ষেত্রে দেখা যায় 22.something হয়, মানে কিছুটা ভর কমে যায়। কথাটা বোঝার চেষ্টা করি যে সোডিয়ামের প্রকৃত ভর সংখ্যা হওয়া উচিত 23, কিন্তু প্রকৃতভাবে যখন মাপা যায়, ল্যাবরেটরিতে যখন মাপা হয়, তখন দেখা যায় সেই ভর সংখ্যাটা 22.something আসে। তার মানে কিছু পরিমাণ ভর হারিয়ে যায়। এখন বিজ্ঞানী আইনস্টাইনের মতে কি? ভর তো আর হারাতে পারবে না, তাহলে ভর কই যায়? তার মানে ওই যে হারানো ভর, ওটাকে আমরা ভর ত্রুটি বলি বা লস অফ মাস বলি, এই ভর ত্রুটিটা কিন্তু আমাদের শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে শক্তিতে রূপান্তরিত হয়, তাহলে কোন শক্তিতে রূপান্তরিত হয়? এই শক্তিটাকে আমরা বলে থাকি যে হারানো বল কিন্তু যে পরিমাণ শক্তি রূপান্তরিত হয়, সেটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি নিউক্লিয়ার বন্ধন শক্তি, বা নিউক্লিয়াসের যে
পদার্থগুলো আছে কারা কারা, নিউক্লিয়াসের মধ্যে কারা কারা থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে, এইগুলোকে ধরে রাখার জন্য, নিউক্লিয়াসের মধ্যে ধরে রাখার জন্য একটা শক্তি দরকার আছে না? তাহলে এই যে আমাদের 23 হওয়ার কথা কিন্তু হয় 22.something, তার মানে কিছু পরিমাণ ভর হারাই গেল, এই হারানো ভরই কনভার্ট হলো শক্তিতে। হ্যাঁ, তার সেই শক্তি দিয়ে আমাদের প্রোটন এবং নিউট্রনগুলোকে তারা কী করছে, তারা নিউক্লিয়াস বা কোর পার্টের মধ্যে, ইনার পার্টের মধ্যে তারা ধরে রাখছে, এবং ধরে রাখার জন্য যে শক্তি দরকার শক্তি তারা ভর থেকে কিন্তু পাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা নিউক্লিয়াস কেন স্টেবল, এবং একটা নিউক্লিয়াস কেন স্টেবল, মানে 82 আগ পর্যন্ত যেমন আমরা যেগুলো নিয়ে পড়াশোনা করি, সোডিয়াম, নিয়ন, এগুলো কখনো নিউক্লিয়াস কেন ভেঙে যায় না, কারণ ভাঙাটা উচিত, কারণ তাদের মধ্যে প্রোটন আছে, আর প্রোটন অনেকগুলো থাকলে তাদের মধ্যে বিকর্ষণ বল থাকবে, রিপালসিভ ফোর্স থাকবে। তো রিপালসিভ ফোর্স থাকলে তাদের তো ভেঙে দেওয়া উচিত, তাহলে ভাঙতেছে না কেন? কারণ এই দুইটা থিওরির মধ্যে আমরা বলতে পারি যে প্রোটন নিউট্রন থিওরি আমাদের হলো সেই থিওরি যে থিওরির মধ্যে আজকে ব্যাখ্যা করতে পারলাম, শক্তি দিয়েও ব্যাখ্যা করতে পারলাম একটু অ্যাডভান্স ওয়েতে, আর একটা নর্মাল আমরা ওয়েতেও ব্যাখ্যা করতে পারলাম। আশা করি আমরা বুঝতে পারছি। না বুঝতে তোমরা বারবার দেখবা ভিডিওগুলো, তাহলে তুমি আশা করি বুঝতে পারবে। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বসে তোমরা দেখবে। এখন দেখো আমি যেগুলো বললাম মুখে মুখে সেই সবগুলো এখানে দেওয়া আছে, যে আসলে কিভাবে এগুলো ক্রিয়েট হচ্ছে, যে প্রোটন নিউট্রন মিলেই পরমাণু নিউক্লিয়াস তৈরি হচ্ছে, এবং এই দুই কণিকাকে একসাথে নিউক্লিয়ন বলা হয়। এই জিনিসটা একটু বলি না, এটা মনে রাখবা যে আমার নিউক্লিয়াসের মধ্যে যে কণিকাগুলো থাকে, প্রোটন থাকে এবং নিউট্রন থাকে, এবং নিউক্লিয়াসের মধ্যে যেহেতু প্রোটন এবং নিউট্রন থাকে, নিউক্লিয়াসের মধ্যে যেহেতু প্রোটন এবং নিউট্রন থাকে, সরি এটা বেশি দেওয়া হয়ে গেছে, দাঁড়াও 1 মিনিট। নিউক্লিয়াসের মধ্যে যেহেতু প্রোটন এবং নিউট্রন থাকে, এই যে নিউক্লিয়াসের মধ্যে যে যেই কণিকাগুলো থাকে সেগুলোকে আমরা বলে থাকি আমাদের নিউক্লিয়ন। প্রোটন থাকে আর নিউট্রন থাকে, এটাকে আমরা বলতে থাকি একসাথে নিউক্লিয়ন। প্রোটন থাকে, নিউক্লিয়ন মানে কি, নিউক্লিয়াসের পদার্থ, নিউক্লিয়াসের কণিকা, একসাথে কি বলা থাকে, নিউক্লিয়ন বলা থাকে। জেনে রাখবো, পরীক্ষা এমসিকিউতে আসতে পারে নিউক্লিয়ন কাদের বলা হয়, বুঝতে পারছি আশা করি, যে প্রোটন এবং নিউট্রনকে একসাথে নিউক্লিয়ন বলা হয়ে থাকে। এবার প্রোটন ধনাত্মক আধানযুক্ত কণিকা, নিউট্রনের কোনো চার্জ নেই, এবং দুজনেই অনেক ভারী, ইলেকট্রন থেকে অনেক বেশি ভারী, এবং নিউক্লিয়াস অবস্থান করে, তাই নিউক্লিয়াসের সম্পূর্ণ ভার তাই বহন করে। এগুলো আমরা পড়ে আসলাম একটু আগে। তাহলে নিউক্লিয়াসের মধ্যে এরা খুব শক্তভাবে একে অপরের সাথে সংযুক্ত থাকে, এবং এই সংযোগকে বলা থাকে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এটা আমি এখনো বলি না, একটু পরে তোমাকে পড়াবো যে সবল নিউক্লিয় বলটা আসলে আমরা কিভাবে এখানে বললাম, ঠিক আছে? তো তোমরা এখানে একটা জিনিস অ্যাড করে নিও, যে প্রোটন নিউট্রন সজ্জাটা, যেটা আমি তোমাকে একটু আগে লিখেছিলাম, এই স্লাইডের মধ্যে লিখেছিলাম, যেটা এই স্লাইডের মধ্যে, সরি, এই যে প্রোটন নিউট্রন সজ্জা কথাটা লিখেছিলাম না, এটা তোমরা এখানে একটু অ্যাড করে নিবা, যে আমরা এই প্রোটন নিউট্রন সজ্জা তৈরি হয়, এবং এই চিত্রটা তোমরা এখানে আঁকার চেষ্টা করবা, আঁকে নিয়ে এখানে যা যা লিখলাম সেগুলো তোমরা এখান থেকে বর্ণনা করতে পারবা। তাহলে এখন দেখো, এই যে প্রোটন নিউট্রন থিওরি এখান থেকে আমরা দেখলাম, তাহলে এই যে প্রোটন নিউট্রন ছোট একটা ঘন, ছোট শক্তিশালী কেন্দ্র গঠন করে, যেটি নিউক্লিয়াস বলে। তো স্ট্রং নিউক্লিয়ার ফোর্সটা বিষয় তোমরা এখনই বুঝবা, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বলতে আসলে আমি কি বুঝাচ্ছি, এটা তোমরা এখনই বুঝবা, আশা করি কোনো সমস্যা আমাদের হবে না। তাহলে এখন আসো আমরা এটা আশা করি বুঝলাম আমরা। এবার আসো শক্তির যে পার্টটা আমি বললাম তোমাদেরকে, সেটা এখানে সুন্দরভাবে বলা আছে, যে কি কি বলা আছে, যে ইজিক্যাল টু এমসি সূত্র মেনে চলতে হবে, এবং যখন আলাদা প্রোটন এবং নিউট্রন একত্রিত হয়ে একটি পরমাণু নিউক্লিয়াস তৈরি করে, তখন দেখা যায় নতুন নিউক্লিয়াসের ভর আলাদা কণিকাগুলোর ভর থেকে কমে যায়। এটার মানে কি আসলে, এটা মানেটা তোমাদের একটু বুঝতে হবে। হ্যাঁ, আমি তোমাকে বললাম যে ভর কমে যায়, তার মানে আমি এটা বুঝাচ্ছিলাম যে সোডিয়ামের কথা চিন্তা করো, এই সোডিয়ামের মধ্যে কিন্তু আমাদের 11টা ছিল কি প্রোটন, আর নিউট্রন ছিল আমাদের কিন্তু 12টা। 11টা ছিল আমাদের প্রোটন, আর নিউট্রন ছিল আমাদের 12টা। তাহলে আমরা কি বলতে পারি, যে এখানে কিন্তু আমাদের এই যে তুমি যদি এই 11টা প্রোটনের ভরকে তুমি যদি গুণ করো, 11 ইন্টু প্রোটনের ভর কত, প্রোটনের ভর বলো তো, প্রোটনের ভর কিন্তু আমাদের 1.673 ইন্টু 10⁻31 কেজি। তাহলে এই যে ভরটা তুমি যখন গুণ করবা, তাহলে প্রোটনের মোট ভর পেয়ে যাবা। আবার নিউটনের ভর কত, ইন্টু 1.675 ইন্টু 10⁻31 কেজি, সরি 31 না, 27 কেজি বলছি, সরি 27 কেজি। তাহলে সেক্ষেত্রে যখন তুমি গুণ করবা, তারপর যোগ করবা, তাহলে তুমি নিউক্লিয়াসের মোট ভর পাওয়া উচিত তোমার। কিন্তু সেই মোট ভর তুমি যখন পাবা, সেই ভর থেকে কিন্তু আমাদের অ্যাকচুয়াল যে ভরটা আমি বললাম, যে আমি ভর সংখ্যা দিয়ে বলছিলাম, একই কথা, ভর সংখ্যা আসলে ভরকেই রিপ্রেজেন্ট করে। তাহলে অ্যাকচুয়াল যেটা আছে, সেটা কিন্তু ওই কাঙ্ক্ষিত ভর যা হওয়া উচিত তার থেকে একটু কম হবে। তো এটাই কিন্তু এখানে আমাদের বলছে, যে আলাদা আলাদা গুণ করলে যেটা হয় সেটা কিন্তু খুব বেশি হয়, কিন্তু অ্যাকচুয়াল যেটা হয় যখন তারা গঠিত হয়ে যায়, প্রোটন নিউট্রন যখন আলাদা আলাদা থাকে, প্রোটন এখানে আছে, নিউট্রন এখানে আছে, তখন এটা দেখাবে। আর যখন তারা একসাথে এসে পাবে নিউক্লিয়াসের মধ্যে, তখন কিন্তু তারা অ্যাকচুয়াল হয়ে কিছুটা কমে যাবে কোথায়, ওই যে শক্তিতে কনভার্ট করবে, এবং সেই শক্তি তাদের কি করতে সাহায্য করবে, তাদের একসাথে ধরে রাখতে সাহায্য করবে। আশা করি আমরা বুঝতে পারছি। এবং যে ভরের যে ঘাটতিটা হবে, সেই ভরের ঘাটতিকে মাস ডিফেক্ট বলতে পারি আমরা, এবং সেই মাস ডিফেক্ট হারিয়ে যায় না, সেটাই বরং শক্তিতে রূপান্তরিত হয়, এবং সেই শক্তি হচ্ছে নিউক্লিয়ার বন্ধন শক্তি, এবং এটা আমরা এখান থেকে বুঝতে পারি। তো আশা করি তোমার যদি একটু বেশি কঠিন লাগে তোমাদের, তোমরা এটা স্কিপ করতে পারো, বাট আমি আমার সাজেশন থেকে স্কিপ না করো, এটা একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? না বুঝলে তোমরা অবশ্যই আমাকে বলবা যে ভাই জিনিসটা বুঝতে পারি না, বা আরেকবার রিক্যাপ করতে, আমি হয়তো এটা নিয়ে আবার ক্লাস দিতে পারবো, সমস্যা নেই। বাট এই জিনিসটা আশা করি তোমাদের আর এটা নিয়ে আসলে কোনো সমস্যা থাকবে না। এবার আসো আমরা সামনে যাই।
এটা আশা করি আমরা বুঝতে পারছি। তো আমরা প্রোটন নিউট্রন থিওরিটা শেষ করলাম, যে প্রোটন নিউট্রন থিওরি আসলে কি মিন করতেছে। আমরা প্রথমেই পড়ে আসলাম স্ট্রাকচার অফ নিউক্লিয়াস, স্ট্রাকচার অফ অ্যাটম পড়ে আসলাম আসলে। তো সেই অ্যাটম থেকে আমরা নিউক্লিয়াসের গঠনগুলোই দেখলাম অ্যাকচুয়ালি, ঠিক আছে। এবং পরবর্তীতে আমরা সমস্ত ভর কেন কেন্দ্রে পুঞ্জীভূত থাকে সেটা আমরা দেখলাম, যে অবশ্যই এখানে ইলেকট্রনের ভর কিন্তু খুবই খুবই কম প্রোটন এবং নিউট্রন থাকে এই জন্য। তারপর আমরা প্রোটন নিউট্রন থিওরি দেখলাম যে একটা নিউক্লিয়াস কেন স্টেবল, একটা নিউক্লিয়াস কেন স্টেবল, 82 নিচে যে অ্যাটমগুলো আছে। তারপর আমরা সেগুলো ব্যাখ্যা করলাম এবং আমরা শক্তিতে ব্যাখ্যা করা শিখলাম। এবার আমরা শিখবো রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। আমি এখানে শিরোনামটা একটু দিয়ে দিই, যে তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি, রেডিও অ্যাক্টিভিটি, রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। এই রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা বোঝার আগে আমাদের কয়েকটা জিনিস বুঝতে হবে। দেখো আস্তে আস্তে তোমাদের এখন ক্লিয়ার হয়ে যাবে সবল নিউক্লিয় বল আসলে কোনটা বোঝাচ্ছি আমি। এখানে আমি দুইটা পরমাণু নিউক্লিয়াস আমি আঁকবো। ধরো একটা ছোট্ট পরমাণু নিউক্লিয়াস, ধরো যে সেটা লিথিয়াম হতে পারে। তো তুমি লিথিয়ামটা আমি বুঝে গেলাম, লিথিয়াম ধরে নিলাম। তো লিথিয়ামের মধ্যে কি আছে, লিথিয়ামের মধ্যে কিন্তু কি আছে, 3টা প্রোটন আছে, তাই তো। 3টা প্রোটনকে আমি, প্রোটন যেহেতু পজিটিভ চার্জযুক্ত, প্রোটনকে আমি এভাবে দিলাম, এই 3টা প্রোটন আমি এভাবে আঁকলাম, 3টা প্রোটন এভাবে আঁকলাম। তো লিথিয়ামের আমরা সবাই জানি যে পারমাণবিক সংখ্যা 3 আর হলো 7, তার মানে নিউট্রন আছে 4টা, 1 2 3 আরো 4টা নিউট্রন আছে। তো এটা এভাবে স্টেবল। এখন আমরা সবাই জানি লিথিয়ামটা স্টেবল নিউক্লিয়াস না, অবশ্যই এটা স্টেবল নিউক্লিয়াস, কারণ এটা কখনো ভেঙে যায় না। কি ভেঙে যায় না? লিথিয়াম কি ইলেকট্রন ছাড়তে পারবে না? ছাড়তে পারে, ইলেকট্রন ছাড়তে পারে, বাট নিউক্লিয়াস কি কখনো ভাঙে? যে নিউক্লিয়াস ভেঙে গেছে, এটা কিন্তু কখনো হয় না। বাইরের শেলে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো চেঞ্জ হতে পারে, সেগুলো হতে পারে যে চলে গেছে বা আসতে পারে, লিথিয়াম মাইনাস লিথিয়াম প্লাস হতে পারে, বাট আমাদের কিন্তু নিউক্লিয়াসের কখনো সমস্যা হয় না। তো এখন আসো আমরা বোঝার চেষ্টা করি কেন এটা স্টেবল, একটু সুন্দর ওয়েতে আমরা আজকে এটা বোঝার চেষ্টা করবো যে কেন নিউক্লিয়াসটা আমরা স্টেবল বলতেছি, কেন নিউক্লিয়াসকে আমরা স্টেবল বলতেছি, একটু বোঝার চেষ্টা করবো। তো দেখো এই যে প্রোটন পরস্পরকে বিকর্ষণ করে, নিউট্রন আছে, ঠিক আছে, নিউট্রন আছে, নিউট্রন থাকলে কি তারা একদমই বিকর্ষণ করবে না? না, কিছু পরিমাণ হলেও তারা কি করবে, বিকর্ষণ কিন্তু করবে অবশ্যই। তার মানে সেই বিকর্ষণ বলটা কোথায় প্রযুক্ত হবে? এই যে আমাদের নিউক্লিয়াসের দেয়ালের গায়ে যে নিউক্লিয়াসের যে ব্যারিয়ার আছে, সেই ব্যারিয়ারে কিন্তু তারা আঘাত করবে গিয়ে। যে তারা কি করবে, তারা চাইবে এই ব্যারিয়ার ভেঙে তারা চলে যাক, এই ব্যারিয়ার ভেঙে তারা কি চলে যাক। এই যে বিকর্ষণের কারণে একে ধাক্কা দিবে, একে ধাক্কা দিবে, একে ধাক্কা দিবে, তো তারা চাইবে কি এটা ভেঙে চলে যাক। তাহলে এই যে ফোর্সটাকে আমরা বলতে পারি এফ অফ ইন্টারনাল ফোর্স। এফ অফ ইন্টারনাল মানে কি, মানে ভিতরের দিকে যে প্রযুক্ত হচ্ছে, এফ অফ ইন্টারনাল ফোর্স। আবার আমাদের কিন্তু চারপাশেই আমাদের পরিবেশের যে এক্সট্রা চাপটা আছে, যে চাপের কারণে যে বলটা হয়, তো সেই বলটাকে আমরা বলতে পারি কি এফ অফ এক্সটার্নাল ফোর্স। এটা কোথায় প্রযুক্ত হচ্ছে? এটা বিপরীত দিকে প্রযুক্ত হচ্ছে, এফ অফ এক্সটার্নাল ফোর্স, এফ অফ এক্সটার্নাল ফোর্স, এফ অফ এক্সটার্নাল ফোর্স। তো নর্মালি হয় কি যে এফ অফ ইন্টারনাল ইজ ইকুয়াল টু কি হয়, এফ অফ এক্সটার্নাল। তুমি এটাকে ক্রিয়া প্রতিক্রিয়া হিসেবে চিন্তা করতে পারো, তারা ক্রিয়া দিছে এবং সেই হিসেবে তারা প্রতিক্রিয়া দিছে। তো নর্মালি কি হয়, এফ অফ এক্সটার্নাল ইজ ইকুয়াল টু হয় এফ অফ ইন্টারনাল, ইজ ইকুয়াল টু হয় এফ অফ ইন্টারনাল। তো এটা যখন সমান হয় তখন তো তারা কি স্টেবল থাকবে না, কারণ কেউ কাউকে আঘাত করতেছে না। আমরা সহজে বলতে পারি যে একটা ব্লক চিন্তা করে, ব্লকের মধ্যে তুমি টানতেছো 2 নিউটন ফোর্স দ্বারা, আর তোমার বন্ধু টানতেছে এই পাশে 2 নিউটন ফোর্স দ্বারা। তো তোমার বন্ধু টানতেছে এদিকে আর তুমি টানতেছে এদিকে, তার মানে ব্লকটা কি সরবে বা বইটা কি সরবে বা ব্লকটা কি সরবে কিন্তু না। তাহলে এফ অফ নেট কত, নেট ফোর্স বা লব্ধি বল কত, লব্ধি বল কিন্তু আমাদের 0, 2 - 2 0। এখানে তো সেটাই হচ্ছে যে এফ অফ ইন্টারনাল এদিকে, এফ অফ এক্সটার্নাল এদিকে, তো লব্ধি ফোর্স 0 এবং 0 থাকার কারণে নিউক্লিয়াসটা কি আছে, স্টেবল আছে। তাহলে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যেই বলের কারণে নিউক্লিয়াসটা স্টেবল থাকে, এফ অফ নেট যেটাকে আমরা বলতেছি, সেটাই আমাদের কিন্তু কি সবল নিউক্লিয়ার ফোর্স, এবং সেটাকে আমরা বলে থাকি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। আমরা আশা করি পড়ে আসছি যে আমাদের মৌলিক বল কিন্তু 4টি, কি একটা মহাকর্ষীয় বল, একটা তাড়িত চৌম্বক বল, আর একটা কি সবল নিউক্লিয় বল, আর একটা দুর্বল নিউক্লিয় বল। এই যে সেই সবল নিউক্লিয় বল, এটা নিউক্লিয়াসের মধ্যে কাজ করে, যেন সবল নিউক্লিয় বা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এবং যেই বলের কারণে কি থাকে, নিউক্লিয়াস কি থাকে, নিউক্লিয়াস কিন্তু স্টেবল থাকে। আশা করি আমরা বুঝতে পারছি, সুন্দর করে নোট করে নিবা তোমরা এগুলো। এবার আসলে আমরা আরেকটা জিনিস বোঝার চেষ্টা করি, এইগুলো হলো কি কাদের জন্য সত্য, লেস দেন 82 অ্যাটমিক নাম্বার যাদের আছে তাদের জন্য সত্য। অ্যাটমিক নাম্বার লেস দেন 82 যাদের, তাদের জন্য এগুলো সত্য, মানে স্ট্রং নিউক্লিয়ার ফোর্সটা কিন্তু সত্য, অ্যাটমিক নাম্বার। এবার আসো আমরা আরেকটা জিনিস বোঝার চেষ্টা করি, তাহলে 82 উপর যারা তারা কি হবে। দেখো 82 উপরে তাদের জন্য কি হবে, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য বোঝা। এটা দেখো কি হবে যে এখানে কিন্তু আমাদের 82 উপরে, তা 82 উপরে মানে কি, এখানে অনেক বেশি প্রোটন আছে, অনেক বেশি প্রোটন আছে, অনেক বেশি প্রোটন আছে। তো আমি মোটামুটি একটা প্রোটন তোমাকে আমি এখানে ফিল করে দিই, অনেক বেশি প্রোটন আছে, অনেক বেশি প্রোটন আছে, অনেক বেশি প্রোটন আছে, অনেক বেশি প্রোটন, অনেক বেশি প্রোটন, অনেক বেশি প্রোটন, অনেক বেশি প্রোটন আছে, অনেক বেশি প্রোটন আছে, অনেক বেশি প্রোটন আছে, অনেক বেশি প্রোটন আছে। তাহলে এবং নিউট্রন অবশ্যই আছে, নিউট্রন আমি এখানে আঁকলাম না, তুমি এখানে চাইলে আঁকতে পারো, বাট এতই বেশি প্রোটন আছে, নিউট্রন কিন্তু আছে, নিউট্রন কিন্তু আমাদের কি আছে, নিউট্রন কিন্তু আমাদের চিপা ফাঁকা ফাঁকা কিন্তু আমাদের নিউট্রনগুলো আছে, কোনো সমস্যা আমাদের নাই। এবার আসো আমরা বোঝার চেষ্টা করি এখানে হবেটা কি। তাহলে এখানে এতই বেশি আমাদের
প্রোটন, যে এদের মধ্যে যে প্রোটনিক যে রিপালসিভ ফোর্স এটা কিন্তু অনেক অনেক বেশি বেড়ে যাবে। তুমি নিজেদেরকে নিয়ন্ত্রিত উপায় না রাখো, মানে তুমি যদি কন্ট্রোলে না রাখো, তাহলে কিন্তু এরা কখনোই ভালোভাবে আচরণ করবে না। তার মানে এরা কিন্তু এত বেশি রিপালসিভ ফোর্স দিবে, তার মানে রিপালসিভ ফোর্সটা এখানে প্রযুক্ত হবে, সেটা কি হবে, সেটা হবে এফ অফ ইন্টারনাল ফোর্স। আর এক্সটার্নাল ফোর্স তো আমাদের আসেই, বাইরে যে ফোর্সটা, এটা তো একটা লিমিটেশন আছে। কিন্তু লিমিটেশন না মানে তোমার কি হইতেছে এখানে, যে ইন্টারনাল ফোর্সটা এত বেশি বেড়ে যাচ্ছে, মানে এত বেশি আনস্টেবল অবস্থা এখানে সৃষ্টি হচ্ছে, যে ইন্টারনাল ফোর্সটা কিন্তু অনেক অনেক বেশি হবে আমাদের কিসে থেকে, আমাদের ইন্টারনাল এক্সটার্নাল ফোর্স থেকে। তার মানে এফ অফ ইন্টারনাল ফোর্স যেটা, এটা কিন্তু অনেক অনেক বেশি হবে এফ অফ এক্সটার্নাল ফোর্স থেকে। মানে বাইরের যে চাপ, বাইরের যে বল, এই বাহির কর্তৃক যে প্রযুক্ত বল, সেটা কিন্তু আর টিকতে পারবে না ওর সামনে অনিয়ন্ত্রিত অবস্থায়। তখন সেক্ষেত্রে কি হবে, আমাদের এফ অফ নেট একটা কি বাইরের দিকে প্রযুক্ত হবে, এবং এখান থেকে নিউক্লিয়াস ভেঙে যাবে, নিউক্লিয়াসের কণিকাগুলোর মধ্যে রিয়াকশন হবে, এবং রিয়াকশন হওয়ার পরে সেখান থেকে বিভিন্ন ধরনের কণিকা বের হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কণিকাগুলো হলো আমাদের কি কি, আলফা, বিটা এবং গামা। আমরা ইনশাআল্লাহ সামনে এগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করবো। আজকে আমরা আলোচনা করবো এগুলো নিয়ে মোটামুটি, বাট এগুলো ধর্ম কি, এগুলো কি করতে পারে, এবং আমরা সামনে আলোচনা করবো। তার মানে এই যে বলের কারণে আমাদের এটা উদ্গত হলো, নিউক্লিয়াসটা কি হয়ে গেল, ভেঙে গেল, ভঙ্গুর হয়ে গেল, সেই বলটাকে আমরা বলে থাকি উইক নিউক্লিয়ার ফোর্স, দুর্বল নিউক্লিয় বল। তো দুর্বল নিউক্লিয় বল কিসের জন্য দায়ী, তেজস্ক্রিয়তার জন্য দায়ী। এই যে ঘটনাটা আছে না, এই ঘটনাটাকে আমরা বলে থাকি তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি। তো আমরা আশা করি বুঝতে পারছি। তো সংজ্ঞা কি তাহলে তেজস্ক্রিয়তার, মুখস্থ করার দরকার নেই। এই সংজ্ঞা হলো যে অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস, মানে কি 82 উপরে অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াসের ভাঙনকেই আমরা বলতে পারি তেজস্ক্রিয়তা। আমি আবারও রিপিট করতেছি, অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াসের ভাঙনকেই আমরা বলতে পারি তেজস্ক্রিয়তা। আমরা দেখলাম যে একটা স্টেবল নিউক্লিয়াস কিভাবে তৈরি হয়, আর একটা উইক নিউক্লিয়ার ফোর্সের কারণে একটা আনস্টেবল নিউক্লিয়াস কিভাবে তৈরি হয়, এবং সেখান থেকে বিভিন্ন ধরনের কণিকা আলফা, বিটা, গামা বের হয়ে আসে, এবং তারা কিভাবে বের হয়ে আসে সেগুলো আমরা এখান থেকে বোঝার চেষ্টা করলাম। আসলে আমরা এগুলো বুঝতে পারছি, এবং আলফা, বিটা, গামাটা আমরা দেখতে পারছি। আমরা যদি ইতিহাস সম্পর্কে জানি, তো প্রথম কিন্তু হেনরি বেকেল নামে একজন বিজ্ঞানী ছিল, তার নামটা খুবই ইম্পর্টেন্ট। যে তেজস্ক্রিয়তা, তার আগে আমি সংজ্ঞাটা লিখে দিই তোমাদের একটু, যে অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াসের ভাঙনকে তেজস্ক্রিয়তা বলে। অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াসের ভাঙনকে আমরা বলতে পারি তেজস্ক্রিয়তা বলে। আসলে আমরা এগুলো বুঝতে পারছি যে তেজস্ক্রিয়তা জিনিসটা আসলে কি। তো এখানে অনেক বিজ্ঞানী কাজ করছে, আমরা কয়েকজন বিজ্ঞানীর নাম আসলে না নিলে নয়, যেমন হেনরি বেকেল, এগুলো তোমরা লিখে রাখবা নামগুলো, খুব ইম্পর্টেন্ট। হেনরি বেকেল তিনি আসলে কি দেখছিল, তিনি দেখছিল যে বিভিন্ন ধরনের যৌগ আছে, পটাশিয়াম, বিভিন্ন ধরনের যৌগ আছে, শুধুমাত্র পটাশিয়াম না, লিথিয়াম, পটাশিয়াম, এরকম একটা কমপ্লেক্স কম্পাউন্ডে বিভিন্ন যৌগ আছে। অথবা কাচের মধ্যে যখন সূর্যের আলো পড়ে, সেখান থেকে বিভিন্ন ধরনের রশ্মি বের হয়, ঠিক আছে, বিভিন্ন ধরনের মানে কাচের প্লেটের মধ্যে যখন এক্সরে পড়ে, একটা কাচের প্লেট যখন আসে, এরকম একটা কাচের পাত, তার মধ্যে যখন এক্সরে পড়বে, এক্সরে আমরা সবাই জানি যে বিজ্ঞানী রনজেন এই এক্সরে আবিষ্কার করছে। এক্সরে কিভাবে উৎপন্ন হয়, এক্সরে আমাদের মানে নর্মালি এক্সরে কিভাবে উৎপন্ন হয়, এক্সরে উৎপন্ন হয় তুমি যখন একটা মেটালের মধ্যে, এটা তোমাদের একটু জানা রাখা আপাতত, একটা মেটাল, একটা ধাতুর মধ্যে তুমি যখন ইলেকট্রন ফালাবা, ইলেকট্রন দিয়ে আঘাত করবা, ধাতুকে তুমি ইলেকট্রন দিয়ে আঘাত করবা, তখন সেখান থেকে এক ধরনের রশ্মি বের হয়। এটা অজানা রশ্মি তখন ছিল, তখন এটার নাম দিয়েছে বিজ্ঞানী রনজেন এক্স, মানে জানি না আমি, এই জন্য এক্সরে দিয়েছি। তো এটা একটা রশ্মি, এটা তুমি জেনে রাখবে একটু, বুঝছো? এটা খুবই বেসিক, যে এটা কি একটা মেটাল, একটা ধাতুর উপরে, ধাতু বলতে সোডিয়াম, পটাশিয়াম, ধাতু না, তো ধাতুর উপরে তুমি কি করছো, ইলেকট্রন দ্বারা আঘাত করছো, সেখান থেকে এক ধরনের অজানা রশ্মি বের হয়েছিল, নাম দিয়েছে আমাদের এক্সরে। তখন তো ধর্ম জানতো না বিধায় নাম দিয়েছিল এক্সরে। তাহলে এই যে এক্সরে যখন আমাদের কাচের পাতের মধ্যে যখন পাস হয়, তখন কিন্তু সেখান থেকে একজন রশ্মি বের হয়, মানে আলফা, বিটা, গামা এগুলো বের হইতো। এটা বিজ্ঞানী হেনরি বেকেল লক্ষ্য করছিল। তো পরবর্তীতে তিনি লক্ষ্য করলো যে শুধুমাত্র এক্সরে দ্বারা আঘাত না করলেও বিভিন্ন ধরনের কম্পাউন্ডগুলো কি করতেছে, আপনি বিভিন্ন ধরনের রশ্মি বিকিরণ করতেছে, মানে আলফা, বিটা, গামা এগুলো বিকিরণ করতেছে। তো এই আমি একটু পড়ে তো আসলাম যে এটা কিন্তু আমাদের আপনি করছে, এটা আপনি করছে, কাউকে আঘাত করা লাগা নেই। তার মানে আঘাত করলেও হতে পারে, আবার আপনি কিন্তু তেজস্ক্রিয়তা হতে পারে। তো তখন বিজ্ঞানী হেনরি বেকেল এই তেজস্ক্রিয় রশ্মি সম্পর্কে ধারণা দিয়েছেন, এবং প্রথম এগুলোকে বলা হয়তো বেকেরেল রশ্মি। তো পরবর্তীতে এগুলো তেজস্ক্রিয় রশ্মি নামে আয়োজন করা হয়েছে। এরপর আমাদের আরো কয়েকজন বিখ্যাত বিজ্ঞানী, আমরা সবাই জানি যে কুরি ফ্যামিলি, যে মাদাম কুরি, পিয়েরি কুরি, ওনারা খুব কষ্ট করছে, এবং তাদের সাফল্যে তারা নোবেল পাইছে 2003 সালে সম্ভবত, তিনজনই নোবেল পাইছে, মাদাম কুরি, পিয়েরি কুরি আর হেনরি বেকেল, তিনজনই তারা নোবেল পুরস্কার পেয়েছেন এই তেজস্ক্রিয়তার উপর কাজ করে। তা আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখবো, একটু মজার জিনিস দেখবো আমরা, ঠিক আছে? তো মজার জিনিসটা আসলে কি, দেখো তোমাদের একটু আমি লজিক্যালি বুঝাই, তারপর আমি তোমাদের অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টটা দেখাবো। তো তোমাদের আমি আগে একটু সুন্দরভাবে চিন্তা করাই যে তারা আসলে এক্সপেরিমেন্টটা কি, মানে আমরা আলফা, বিটা, গামার ধর্মটা জানার চেষ্টা করবো একটি, মানে মোটামুটি আর কি। আমার ধর্মগুলো আজকে লিখবো না, বাট কিভাবে এটা আসে সেটা আমরা দেখার চেষ্টা করবো। বিজ্ঞানী মাদাম কুরির এক্সপেরিমেন্ট, আমরা বলতে পারি মাদাম কুরির পরীক্ষা। মাদাম কুরি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাদাম কুরির
এক্সপেরিমেন্ট। তিনি আসলে কি পরীক্ষা করছে? তিনি পরীক্ষা করছে কি জানো? তিনি একটা সীসার ব্লক নিছে, আমি সহজ করে তোমাদের জন্য আঁকি। তিনি একটা সীসার ব্লক নিছে, ধর এরকম একটা সীসার ব্লক, এরকম একটা সীসা তিনি একটা ব্লক নিছে, এরকম একটা সীসা তিনি একটা ব্লক নিছে, এই সীসার ব্লক, এটা লেডের ব্লক বা আমি বলতে পারি সীসার ব্লক নিছে। সেই সীসার ব্লকের উপরে তিনি একটা কি রাখছে? একটা তেজস্ক্রিয় সাবস্টেন্স রাখছে। এটা একটা সীসার ব্লক, আমি বুঝলাম এটা একটা সীসার ব্লক, এটা একটা সীসার ব্লক, এটা একটা সীসার ব্লক। এবং তিনি এখানে নিছে কি? একটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স। তিনি কি নিছে? রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স নিছে। কি নিছে? রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স নিছে, রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স। তো এটা হতে পারে কি? 82 উপরে যে কোনো এলিমেন্টই, ধরো তোমার হতে পারে রেডিয়াম, হতে পারে তোমার ইউরেনিয়াম, এগুলো জেনে নিছে। তিনি যেহেতু রেডিয়াম নিয়ে করছিল, তো সেখান থেকে কি হয়েছে? তারপর দেখো তিনি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে জিনিসটাকে, ঢাকনা মানে নিয়ন্ত্রিত উপায় ছিল আর কি এটা। তারপর তিনি করছে কি? এখানে একটা ফটোগ্রাফিক প্লেট বসাইছে। এক মিনিট, তিনি এখানে একটা কি রাখছে? একটা ফটোগ্রাফিক প্লেট বসাইছে। এই এখানে একটা ফটোগ্রাফিক প্লেট নিচ্ছে। ফটোগ্রাফিক প্লেট আসলে কি? ফটোগ্রাফিক প্লেট হলো যেখানে যদি কোনো একটা পদার্থ এসে পড়ে বা কেউ যদি আঘাত করে, সেটা একটা প্রতিপ্রভা দেখাবে, মানে ফ্লুরোসেন্স বা প্রতিপ্রভা, মানে বলতে পারো একটা সহজ ভাষায়, যেখানে যদি আলো এসে পড়ে তাহলে সে কিনা একটা কি দেখাবে? সে একটা আলোক ছটা দেখাবে, মানে এখানে কিছু একটা আঘাত করলে সেখানে একটা স্ফুলঙ্গ সৃষ্টি হবে, এমন টাইপের আর কি। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি প্রতিপ্রভা, মানে একটা ইফেক্ট দিবে সে আর কি। তো এরকমই আর কি। তো এখানে একটা প্রতিপ্রভা, বা এটাকে আমরা বলতে পারি ফটোগ্রাফিক প্লেট। এটাকে আমরা কি বলতে পারি? ফটোগ্রাফিক প্লেট। অনেকটা বলতে পারো তোমার ওই যে আমরা দেখি যে একটা মানে সিনেমা যখন দেখি, যখন পর্দার উপরে যখন আসা প্রজেক্টরের ছায়াটা পড়ে, তখন কি পর্দাটা আলোকিত হয়ে যায় না? ওরকম টাইপের আর কি। এখানে কিছু একটা পড়লে সেটা আলোকিত হয়ে যাবে বা অন্য কিছুটা ইফেক্ট দেখাবে। তারপর তিনি করছে কি, সরি এটা একটু ঠিক করে দিই। তারপর তিনি করছে কি, এখানে দুইটা পার্ট নিছে, সর্বে বোঝার জন্য বলি, এরকম একটা পার্ট নিছে, আর এই পাশে আরেকটা পার্ট নিছে। তো এই দুই পাশে দুটা পার্টকে তিনি চার্জিত করছে। এক পাশকে তিনি করছে মাইনাস চার্জে চার্জিত, আরেক পাশে তিনি করছে পজিটিভ চার্জে চার্জিত। তারপরে যখন তিনি এটাকে অনিয়ন্ত্রিত করে ফেলছে বা এটা যখন ক্ষয় হওয়া শুরু করছে, তখন সেখান থেকে তিনি দেখছে 3 ধরনের কণিকা বের হয়েছে। তো সেই 3 ধরনের কণিকাগুলো কী কী সেটা আমাদের বুঝতে হবে। 3 ধরনের কণিকাগুলো কী কী সেটা আমাদের একটু বুঝতে হবে। তো 3 ধরনের কণিকাগুলো কী কী তৈরি হয়েছে? তিনি দেখছে একটা কণিকা এদিকে হেলে গেছে, এদিকে হেলে গিয়ে এখানে আঘাত করছে, আরেকটা কণিকা এদিকে হেলে গিয়ে এখানে আঘাত করছে, আর আরেকটা কণিকা সোজাসুজি গিয়ে একদম ফটোগ্রাফি প্লেটকে আঘাত করছে। 3 ধরনের বৈশিষ্ট্য তিনি এখানে দেখতে পেল। তিনি দেখলো যে কিছু পরিমাণ কণিকা ডান পাশে সরে গেল, কিছু পরিমাণ কণিকা বাম পাশে, কিছু পরিমাণ সরাসরি চলে গেল। তাহলে কী হবে বলো তো? এখানে হয় কি, অ্যাকচুয়ালি তিনি বুঝতে পারলো যে পজিটিভের দিকে যারা হেলছে তার মানে অবশ্যই তারা নেগেটিভ, কারণ নেগেটিভই তো পজিটিভকে আকর্ষণ করবে। তখন তিনি বুঝতে পারছে যে তারা নেগেটিভ। পরবর্তীতে নাম দেওয়া হয়েছে এটার নাম বিটা কণা, এবং বিটা কণা কিন্তু -1 চার্জ। মানে আসলে বিটা কি? বিটা আসলে ইলেকট্রনই, বুঝছো? এটা আমার পড়বো সামনে ইনশাল্লাহ। তো বিটা আসলে কি? ইলেকট্রনই বের হয়, নিউক্লিয়াস থেকেও ইলেকট্রন বের হতে পারে। আমরা এটা অনেকে প্রশ্ন করতে পারো, নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন কোথা থেকে আসলো? ঠিক আছে, এটা প্রশ্ন আমি অ্যান্সার পরে দিব। তো সেখান থেকে বিটা বেরোতে আসছে। তারপর এখান থেকে যেহেতু মাইনাস, তার মানে অবশ্যই পজিটিভকে এখান থেকে আক্রমণ করছে বা এখানে যে আঘাত করছে। তবে পজিটিভটা কে? এটা হলো আলফা কণিকা, এবং আলফা কণিকার পরিচয় কি? সরি, এক মিনিট, বুঝতেছে না। আরোটা বুঝতেছে না। আচ্ছা, অ্যারোটা একটু মুছে নিই, কারণ সমস্যা করতেছে এটা। ঠিক আছে, এটা কোনো কারণে মুছতেছে না। ওকে, আমরা আবার ঠিক করে দিই। তো তিনি আসলে কি বুঝতে পারছে? এখানে কোনোটা পজিটিভ কোনো চার্জ গেছে, তো সেটা হলো আলফা কণিকা। সেটা আমরা কী বলতেছি? সেটাকে আমরা বলতেছি সেটা হলো আলফা কণিকা। তো আলফা কণিকাকে এভাবে বলা শুরু। আলফা কণিকা অ্যাকচুয়ালি হলো দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। এটা আমরা পরিচয় বলবো সামনে। দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, এটা 2 আর হলো 4, তার ভর সংখ্যা হলো 4 আর পারমাণবিক সংখ্যা হলো 2, এবং এটা দ্বিধনাত্মক, 2 ইলেকট্রন বের হয়ে গেছে। আর
এই যে মাঝখান চলে গেছে সোজাসুজি, এটা কি তোর কোনো নিউট্রাল, কোনো চার্জ তার নাই, সেটাকে আমরা বলছি কি গামা কণিকা। এটা হলো জিরো, তোমার কোনো চার্জ নেই তার, সে নিউট্রাল, এই জন্য কিন্তু সে ডানেও হেলে নেই বামেও হেলে নেই, এই জন্য কিন্তু সে সোজাসুজি চলে গেছে। এই 3 ধরনের কণিকার বৈশিষ্ট্য কিন্তু মাদানপুরি এটা নিয়ে আলোচনা করছে। তা আশা করি আমরা এই পরীক্ষাটা বুঝতে পারছি যে পরীক্ষাটা অ্যাকচুয়ালি কী বুঝতে চাচ্ছে আমাদেরকে, ঠিক আছে। এই অ্যারোটা কিন্তু হবে না, তোমরা একটু ঠিক করে নিও, অ্যারোটা ভুলে পড়ে গেছে, যাই হোক এটা সরতেছে না। তো আমরা আশা করি বুঝতে পারলাম যে আমরা কী বোঝাতে চাচ্ছি, যে তার পরীক্ষাটা আসলে কী ছিল। এখন এই পরীক্ষাটা দেখতে অ্যাকচুয়ালি কীরকম, আমার লেখা তো বেশি সুন্দর না, এই জন্য আমরা পরীক্ষাটা আমাদের জন্য নিয়ে আসছি। এই পরীক্ষাটা দেখতে অনেকটা এরকম। এই দেখো এখানে কিন্তু যে লেড ব্লক বা সিসার ব্লক কিন্তু আমাদের এখানে আছে। আমাদের কিন্তু এখানে কী আছে, আমাদের এখানে এই যে লেড ব্লক আর এই যে লেড ব্লক আর সিসার ব্লক কিন্তু আমাদের এখানে আছে। তাহলে এই যে লেড ব্লক আর সিসার ব্লকটা আছে, এই সিসার ব্লক কিন্তু কী আছে, রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স বা রেডিয়াম এগুলো আছে। সেখান থেকে একটা স্লিট তিনি নিয়েছে, স্লিট মানে হলো চির, এটা মানে কি, এটা মানে হলো চির। চির মানে কি, ওই ছোট্ট পোস্ত বিশিষ্ট এবং লম্বা দৈর্ঘ্য বিশিষ্ট একটা পাত আর কি। যেমন তুমি যদি একটা কাগজ নাও, সেই কাগজে তুমি মাঝে ছিঁড়ে, মানে মাঝামাঝি তুমি যদি একটা ছিদ্র করো, ছিদ্র না, তুমি ধরো একটা ছুরি নিয়ে, একটা সূক্ষ্ম ছুরিকা নিয়ে ওই কাগজের মাঝখান থেকে চিরে দিছো, তখন যে ছোট্ট একটা সূক্ষ্ম ছিদ্র সৃষ্টি হবে, ওটাকে আমরা চির বলতে পারি, ঠিক আছে। ওইরকম একটা চির। তো স্লিটের মধ্যে দিয়ে আলো মানে রেডিয়ামগুলো পাস হয়েছে, পাস হওয়ার পর দেখো এখানে একটা পাত নিছে না, এই পার্টটা কিন্তু কি, এটা হলো অ্যানোড বা পজিটিভ যুক্ত, আর এটা হলো কি ক্যাথোড বা নেগেটিভ যুক্ত। এই দেখো ক্যাথোড, এটা হলো অ্যানোড। তো এই দেখো পজিটিভ দিকে, অ্যানোডের দিকে হেলসে কি বিটা পার্টিকেলস, যে বিটা পার্টিকেল নেগেটিভলি চার্জ, আর আমাদের এই ক্যাথোডের দিকে আমাদের হেলসে অ্যালফা পার্টিকেলস বা পজিটিভলি চার্জ। আর সোজাসুজি চলে গেছেন একটা সোজাসুজি, এটাকে আমরা কি বলতেছি, গামা পার্টিকেলস। তার মানে আশা করি আমরা বুঝতে পারছি রেডিও অ্যাক্টিভ ডিকে বা তেজস্ক্রিয় ক্ষয়টা আসলে কি মিন করতেছে। আর এখানে ছোটোটা আমাদের চিত্র আছে, এটা দিয়ে আমাদের নেক্সট ক্লাসে পড়া শুরু হবে যে ভেদনযোগ্যতা দেখতে পারতো আশা করি, যে আলফা পার্টিকেল কতটুকু ভেদ করতে পারে। যেমন আলফা পার্টিকেল ছোট্ট একটা পেপারকে ভেদ করতে পারবে না, এত শক্তি তার কম, সে খুবই দ্রুত মানে সে খুবই দ্রুত যায়, মানে তার গতি অনেক বেশি কিন্তু তার ভেদন ক্ষমতা কিন্তু খুবই কম। তো বিটাটা কী করতে পারবে, সে পেপারকে ভেদ করতে পারবে, বাট অ্যালুমিনিয়ামকে ভেদ করতে পারবে না। খুবই সুন্দর চিত্র। তবে গামা কী করতে পারবে, গামা কিন্তু সে অ্যালুমিনিয়ামকে ভেদ করতে পারবে, কিন্তু সে সীসাকে আর ভেদ করতে পারবে না। কিন্তু নিউট্রন যেটা আছে, নিউট্রন এটা কিন্তু আমাদের পরমাণুর মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে এমনি থাকে। সেই নিউট্রন যে পার্টিকেলটা আমরা বললাম, প্রোটন নিউট্রন যেটা আছে, সেই নিউট্রনটা কিন্তু আমাদের একদম আমাদের লেডকেও ভেদ করে চলে যাবে। এটা এত বেশি শক্তিশালী, এবং সেটা হলো কি কনক্রিট যেটা আছে, সিমেন্টের কনক্রিট, সেটা কিন্তু সে ভেদ করতে পারবে না। তার মানে এখানে সবচেয়ে আমরা দেখাইছি যে ভেদন ক্ষমতা সম্পূর্ণ। তবে ভেদন ক্ষমতা কার বেশি, মানে কে বেশি ভেদ করতে পারে, ভেদন ক্ষমতা কার বেশি, ভেদন ক্ষমতা কিন্তু আমাদের নিউট্রনের বেশি, তারপর গামার, তারপরে কি, তারপর আমাদের হলো বিটার, তারপর আমাদের হলো আলফার। তো আমরা আশা করি বুঝতে পারছি আজকে ক্লাসগুলো। আজকে আমরা কী পড়লাম, আমরা পড়লাম আজকে রেডিও অ্যাক্টিভ তেজস্ক্রিয় সম্পর্কে আমরা জানলাম, এবং জানলাম আমরা কি আমাদের প্রোটন নিউট্রন থিওরি সম্পর্কে, এবং আমরা জানলাম স্টার নিউক্লিয়াস সম্পর্কে। সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।